গত পর্বে আমরা দেখেছিলাম লিংয়ের সাহায্যে শিন অবশেষে সেই রহস্যময় ক্যাসেলের ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়। কিন্তু ভিতরে ঢুকেই সে বুঝতে পারে এখানে উপস্থিত সবাই অত্যন্ত উচ্চ পর্যায়ের মানুষ। তাদের অভিজাত আচরণ আর তীক্ষ্ণ দৃষ্টির মাঝে শিন নিজেকে বেশ অস্বস্তিতে অনুভব করছিল, কারণ সে কোনো বড় সেক্ট বা শক্তিশালী পরিবারের সদস্য নয়। আর সেই কারণেই উপস্থিত সবাই তাকে কৌতূহল নিয়ে দেখছিল। সেখানে গ্র্যান্ডমাও উপস্থিত ছিলেন, আর সবাই তার কাছ থেকে সেই রহস্যময় বইটি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। এরপর হঠাৎ করেই লর্ডের ছেলে তিয়ানিউ ফাইটিং রিংয়ে প্রবেশ করে। তাকে দেখেই লর্ড গর্বের সঙ্গে ঘোষণা দেয় যে প্রতি বছর তারা এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে, আর যে কেউ তিয়ানিউকে হারাতে পারবে তাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে 100 ড্রাগন কয়েন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আজ পর্যন্ত কেউই তিয়ানিউকে পরাজিত করতে পারেনি, তাই সেই 100 ড্রাগন কয়েন এখনও ঠিক আগের মতোই পড়ে আছে। এদিকে শিন সবকিছু চুপচাপ পর্যবেক্ষণ করছিল। তখন লিং ইউ শিনকে জানায় যে তিয়ানিউয়ের মা ছোটবেলাতেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন, আর এরপর আর কখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তাই তিয়ানিউ মায়ের ভালোবাসা ছাড়াই বড় হয়েছে। লিং ইউয়ের কথা শুনে শিন বুঝতে পারে যে তিয়ানিউয়ের মা আসলে সেই নারী যাকে গ্র্যান্ডমা বহু বছর ধরে সেই গরুর ভিতরে বন্দি করে রেখেছিলেন। আর পরে যখন সেই নারী শিনকে হত্যা করার চেষ্টা করেছিল, তখন গ্র্যান্ডমা নিজ হাতে তাকে মেরে ফেলে। অন্যদিকে লর্ড তখনও নিজের ছেলের শক্তির প্রশংসা করেই যাচ্ছিল। শুধু লর্ডই নয়, আশেপাশের সবাই তিয়ানিউকে নিয়ে প্রশংসায় মেতে ওঠে। ঠিক তখনই শিন হঠাৎ লর্ডকে বলে বসে, খাবারটা সত্যি অসাধারণ ছিল, এতটাই ভালো লেগেছে যে আমি কিছু খাবার বাড়ির জন্য প্যাক করে নিয়ে যেতে চাই। এরপর শিন শান্ত গলায় জিজ্ঞেস করে, এই খাবারের দাম হিসেবে আমাকে কত দিতে হবে? লর্ড তখন হেসে বলে, এখানে উপস্থিত সব অতিথিদের জন্যই খাবার ফ্রি, আর তুমিও আজ আমাদের অতিথি। কিন্তু শিনের পরের কথায় পুরো হল রুম মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। শিন বলে, এত ভালো খাবার আমি ফ্রিতে খেতে চাই না, হয়তো ওই 100 ড্রাগন কয়েনই এর মূল্য হিসেবে যথেষ্ট হবে। এই কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়, আর গ্র্যান্ডমার মুখেও তখন হালকা হাসি ফুটে ওঠে, কারণ তিনি বুঝতে পারছিলেন শিন কি করতে যাচ্ছে। এরপর শিন ধীরে ধীরে ফাইটিং রিংয়ের দিকে এগিয়ে যায় এবং সবার সামনে তিয়ানিউকে সরাসরি চ্যালেঞ্জ করে বসে। এই দৃশ্য দেখে পুরো জায়গা জুড়ে ফিসফিস শুরু হয়ে যায়। সবাই অবিশ্বাসের চোখে শিনের দিকে তাকিয়ে বলতে থাকে, এই ছেলেটা কি পাগল হয়ে গেছে? ও জানে ও কাকে চ্যালেঞ্জ করেছে? তখন লর্ড হাসতে হাসতেই বলে, যাই হোক, এখনও তো ঠিক হয়নি বইটা শেষ পর্যন্ত কার হাতে যাবে, তাই এর মধ্যেই একটু মজার ফাইট দেখে সময় কাটানো যাক। কিন্তু ঠিক তখনই গ্র্যান্ডমা পরিস্থিতিটাকে আরও উত্তেজনাপূর্ণ করে তুললেন। তিনি বললেন, চলো, এই ফাইটের ওপর একটা শর্তও রাখা যাক। যদি তিয়ানিউ হেরে যায়, তাহলে এরপর আর কখনো তুমি আমার কাছে সেই বই চাইবে না। এটা শুনে লর্ড জোরে হেসে ওঠে, তারপর আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আপনি কি সত্যি এই বাজি ধরতে চান? গত কয়েক বছরে হাজার হাজার যোদ্ধা আমার ছেলের সঙ্গে লড়েছে, কিন্তু আজ পর্যন্ত একজনও জিততে পারেনি। এরপর তিয়ানিউ শিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে এমন কি হয়েছে যে তুমি আমার সঙ্গে লড়তে চাও? জবাবে শিন ধীরে ধীরে নিজের নাইফ বের করে এবং ফাইটের জন্য প্রস্তুত হয়ে যায়। ফাইট শুরু হতেই তিয়ানিউ বিদ্যুতের গতিতে শিনের পিছনে চলে আসে এবং মুহূর্তের মধ্যেই আক্রমণ করে বসে। কিন্তু শিনও কোনো সাধারণ যোদ্ধা ছিল না। সে নিখুঁতভাবে সেই আক্রমণ ঠেকিয়ে পাল্টা আঘাত করতে শুরু করে। তিয়ানিউ আবারও অবিশ্বাস্য গতিতে আক্রমণ চালাতে থাকে, কিন্তু এবার শিন নিজের ফায়ার পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে। ফলে সে একের পর এক আক্রমণ এড়িয়ে যেতে থাকে এবং একই সঙ্গে পাল্টা আঘাতও চালিয়ে যায়। ধীরে ধীরে শিনের আক্রমণের গতি এতটাই বেড়ে যায় যে তিয়ানিউ বাধ্য হয়ে নিজের লাইটনিং পাওয়ার অ্যাক্টিভেট করে। এরপর দুজনের মাঝেই শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর শক্তির সংঘর্ষ। কিন্তু ঠিক তখনই তিয়ানিউ নিজের ডিমান আইজ খুলে ফেলে, আর মুহূর্তের মধ্যে পুরো অ্যারেনার চারপাশ অজস্র ডিমান আই দিয়ে ভরে যায়। তিয়ানিউ তখন শিনকে আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমি তোমার প্রতিটি মুভ দেখে ফেলেছি, এখন তুমি আমার আক্রমণ থেকে আর বাঁচতে পারবে না। এরপর সেই ডিমন আইসগুলো শিনকে চারিদিক থেকে ঘিরে ফেলে, আর সেগুলোর ভিতর থেকে অজস্র তলোয়ার বের হয়ে শিনের ওপর আক্রমণ করতে শুরু করে।
কিন্তু অবাক করার মতো বিষয় হল শিন এখনও প্রতিটি আক্রমণ নিখুঁতভাবে এড়িয়ে যাচ্ছিল। ঠিক তখনই তিয়ানিও আরও ভয়ঙ্কর কিছু করে বসে। সে নিজের অসংখ্য ক্লোন তৈরি করে ফেলে, আর সেই সব ক্লোন তলোয়ার হাতে শিনের ওপর একসঙ্গে হামলা চালাতে শুরু করে। এবার সবাই নিশ্চিত হয়ে গিয়েছিল যে শিনের বেঁচে থাকা অসম্ভব, কারণ একদিকে ডিমান আইসের অবিরাম আক্রমণ আর অন্যদিকে তিয়ানিও এবং তার অসংখ্য ক্লোন একসঙ্গে আক্রমণ চালাচ্ছিল। তিয়ানিও তখন শিনকে বলতে থাকে, আমি নিজ হাতে তোমাকে হত্যা করব আর তোমার মৃত্যু হবে ভয়ঙ্কর। কিন্তু এত কিছুর পরেও শিনের চোখে কোনো ভয় ছিল না। সে একের পর এক আক্রমণ এড়িয়ে যাচ্ছিল। ডিমান আইস থেকে বের হওয়ার সব তলোয়ারকে পাশ কাটিয়ে যাচ্ছিল, এমনকি ক্লোনগুলোর সঙ্গেও সমান তালে লড়াই করে যাচ্ছিল। আর ঠিক তখনই শিন এক শক্তিশালী আঘাতে একসঙ্গে অনেকগুলো তলোয়ার ভেঙে ফেলে এবং বজ্র গতিতে তিয়ানিওর দিকে ছুটে গিয়ে এক ভয়ঙ্কর স্ল্যাশ অ্যাটাক চালায়। কিন্তু তিয়ানিওর ক্লোনগুলো দ্রুত শিনের সেই আক্রমণ আটকে দেয়। তবে তিয়ানিও এবার সত্যিই অবাক হয়ে গিয়েছিল, কারণ এতক্ষণেও শিন হার মানেনি, বরং যত সময় যাচ্ছিল শিনের গতি আর শক্তি আগের চেয়েও বেড়ে যাচ্ছিল। তিয়ানিও মনে মনে ভাবছিল, এই ছেলেটা আসলে কে? এখন পর্যন্ত তো সবাই আমার সামনে হার মেনে ফেলত, কিন্তু এ তো আরও শক্তিশালী হয়ে উঠছে। শিনের ভয়ঙ্কর শক্তি দেখে এবার লর্ড নিজেই ফাইট থামানোর জন্য উঠে দাঁড়ায়, কিন্তু ঠিক তখনই গ্র্যান্ডমা তাকে থামিয়ে দেয়। তিনি শান্ত গলায় বলেন, এখানকার নিয়ম তো আপনি খুব ভালোই জানেন, ফাইটের মাঝে কেউ হস্তক্ষেপ করতে পারে না। এদিকে শিনের শক্তি তখন অনেকটাই বেড়ে গিয়েছিল। সে গ্র্যান্ডপা তোরের শেখানোর টেকনিক ব্যবহার করে একে একে সব ডেমোনাই থেকে বেরোনো তলোয়ার ধ্বংস করে দেয়। এরপর সে অবিশ্বাস্য গতিতে তিয়ানিওয়ার ক্লোনগুলোকে একে একে শেষ করতে শুরু করে। শিনের স্পিড এতটাই বেড়ে গিয়েছিল যে তিয়ানিও ঠিকমতো তাকে দেখতেও পারছিল না। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই শিন বজ্রগতিতে সামনে এগিয়ে এসে নিজের নাইফ দিয়ে তিয়ানিওর গলা কেটে ফেলে। তিয়ানিও বুঝতেই পারেনি ঠিক কখন শিন তার গলা কেটে দিয়েছে। মুহূর্তের মধ্যেই তিয়ানিও মারা যায়, আর শিন এই ফাইটে বিজয়ী হয়ে যায়। এটা দেখে পুরো জায়গা স্তব্ধ হয়ে যায়। সবাই অবিশ্বাসের সঙ্গে বলতে থাকে, একটা ছেলে সিটি লর্ডের ছেলেকে হারিয়ে দিল। অন্যদিকে লর্ড রাগে পুরো লাল হয়ে যায়। সঙ্গে সঙ্গে সোলজাররা শিনকে হত্যা করার জন্য এগিয়ে আসতে থাকে, কিন্তু শিন তখন শান্তভাবে সেই 100 ড্র্যাগন কয়েন তুলে নেয় এবং সেগুলো লর্ডের দিকে ছুঁড়ে মেরে বলে, আমি এখানে খাবার খেয়েছিলাম, তাই তার দাম হিসেবে এই কয়েনগুলো ফিরিয়ে দিলাম। এই কথা শুনে লর্ডের রাগ আরও বেড়ে যায়। সে সঙ্গে সঙ্গে সেই কয়েনগুলো ছুঁড়ে ফেলে দেয়। তারপর গর্জে উঠে নিজের লোকদের আদেশ দেয়, এই ছেলেটা যেন কোনোভাবে এখান থেকে পালাতে না পারে। কিন্তু ঠিক তখনই সে অবিশ্বাস্য গতিতে সেখান থেকে পালিয়ে যায়। তার স্পিড এতটাই দ্রুত ছিল যে কেউ ঠিকমতো তাকে দেখতেও পারছিল না। তখন সেখানে বসে থাকা এক জেনারেলের হঠাৎ সেই চোরের কথা মনে পড়ে যায়, যে কয়েকদিন আগে তাদের শিপে ঢুকেছিল, কারণ সেও ঠিক একইভাবে অদৃশ্য গতিতে পালিয়ে গিয়েছিল। জেনারেল তখন মনে মনে ভাবে, নিশ্চয়ই এই ছেলেটা সেই চোরেরই কোনো ডিসাইপল। এদিকে শিন সেখান থেকে বেরিয়ে যায়, আর গ্র্যান্ডমা সবাইকে মনে করিয়ে দেয় যে শর্ত অনুযায়ী এখন আর কেউ তার কাছে সেই বই চাইতে পারবে না। এই কথা বলেই গ্র্যান্ডমা মুহূর্তের মধ্যে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর সেখানে উপস্থিত সব সেক্ট লিডার সঙ্গে সঙ্গে গ্র্যান্ডমাকে খুঁজতে বেরিয়ে পড়ে, কারণ তাদের আসল লক্ষ্য ছিল সেই রহস্যময় বইটি। অন্যদিকে লিংইউ শিনকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিল, কারণ এখন পুরো শহরে মার্শাল ল জারি হয়ে যাবে, আর সেই অবস্থায় শিনের শহর থেকে বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়বে। ঠিক তখনই সেই জেনারেল সেখানে এসে লিংইউকে বলে, 7th প্রিন্সেস, আপনি কি চিন্তা করতে হবে না, তারা ইয়াংকো সেক্টের লোক, তাদের পথ আটকানোর সাহস কারও নেই। তবে সে আরও বলে, যাওয়ার আগে তাদের লর্ডের জন্য একটা কাজ শেষ করতে হবে, তাই একটু সময় লাগবে। এদিকে পুরো শহরে খবর ছড়িয়ে পড়ে যে এক রহস্যময় ওয়ারিয়ার এসে তিয়ানিউয়েরকে পরাজিত করেছে। শিনও তখন শহরের ভিতর ঘুরছিল, কিন্তু সে মনে মনে ভাবছিল, ওই ছেলেটাকে হারিয়েও কোনো লাভ হলো না, এখন তো আমি এই শহরেও থাকতে পারবো না। ঠিক তখনই কিছু লোক শিনকে চিনে ফেলে, আর তার পিছনে সোলজাররাও ধাওয়া করতে শুরু করে। শিন দ্রুত পালাতে থাকে, কিন্তু আমরা তখন দেখতে পাই শিনের সেক্টের লোকেরা গোপনে একে একে সেই সোলজারদের শেষ করে দিচ্ছে, কারণ তারা কোনোভাবেই চায় না তাদের নতুন লিডারের ক্ষতি হোক। অন্যদিকে গ্র্যান্ডমা আবার লর্ডের সামনে এসে উপস্থিত হয়। তিনি ঠান্ডা গলায় জিজ্ঞেস করেন, তোমার ছেলের মৃত্যুর জন্য নিশ্চয়ই তোমার খুব কষ্ট হচ্ছে? কিন্তু লর্ড একদম নির্ভীকভাবে বলে, আমি এটা নিয়ে মোটেও চিন্তিত নই, কারণ আমি চাইলে যে কোনো সময় আমার ছেলেকে আবার জীবিত করতে পারি। ঠিক তখনই সেখানে বাকি সব মাস্টাররাও এসে উপস্থিত হয়, আর তাদের সবার লক্ষ্য ছিল সেই রহস্যময় বইটি।
কিন্তু হঠাৎ করেই গ্র্যান্ডমা নিজের সৌন্দর্যের জাদু ব্যবহার করে, আর মুহূর্তের মধ্যেই সেখানে উপস্থিত সবাই তার মোহে বন্দী হয়ে যায়। এর সুযোগে গ্র্যান্ডমা খুব সহজেই তাদের মাঝখান দিয়ে বেরিয়ে যেতে থাকে, কিন্তু তাকে থামানোর বদলে সেই সব মাস্টার একে অপরের সঙ্গেই লড়াই শুরু করে দেয়। এরপর গ্র্যান্ডমা নিজের জাদুর প্রভাব সরিয়ে নিতেই সবাই আবার স্বাভাবিক হয়ে যায়, আর অবাক হয়ে বলতে থাকে, আমরা নিজেদের মধ্যেই কেন লড়াই করছিলাম। ঠিক তখনই লর্ড গ্র্যান্ডমাকে বলে, তোমার কাছে সৌন্দর্য ছাড়া আর কিছুই নেই, তাহলে ওই বইয়ের তোমার কি দরকার। এর জবাবে গ্র্যান্ডমা নিজের আসল শক্তি প্রকাশ করে। অন্যদিকে লর্ডও সঙ্গে সঙ্গে অসংখ্য ড্র্যাগনকে আহ্বান করে ফেলে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সেই ড্র্যাগনগুলোও গ্র্যান্ডমার কোনো ক্ষতি করতে পারছিল না, বরং গ্র্যান্ডমা সম্পূর্ণ শান্তভাবে তাদের ওপর বসেছিল। এরপর দৃশ্য বদলে যায়, আর আমরা দেখি অসংখ্য সোলজার শিনকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। কিন্তু ঠিক তখনই সেখানে 360 হলের অসংখ্য মাস্টার এসে উপস্থিত হয়। যাদের শিন আগেই পরাজিত করেছিল, সেই মাস্টাররাই এবার সামনে এসে দাঁড়ায়, আর তারা খুব সহজেই একের পর এক সোলজারকে হারিয়ে দিতে থাকে। তাদের দেখে শিন বেশ অবাক হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না তারা এখানে কি করছে। তখন সোর্ড মাস্টার শিনকে জানায়, এই শহরে আমাদের অসংখ্য রেস্টুরেন্ট আর বিল্ডিং রয়েছে, আর এখন সেগুলোর সবকিছুর মালিক তুমি। তাই বলতে গেলে এই শহরের অর্ধেকেরও বেশি অংশ এখন তোমার। এই কথা শুনে শিন পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ সে কখনো কল্পনাও করেনি যে এত বড় সম্পদের মালিক সে নিজেই। এরপর শিন তাদের সবাইকে গ্র্যান্ডপা আর গ্র্যান্ডমাকে খুঁজে বের করার দায়িত্ব দেয়, আর তারা সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই শিন লক্ষ্য করে পুরো আকাশ ধীরে ধীরে লাল হয়ে উঠছে। অন্যদিকে আমরা দেখি গ্র্যান্ডমা একের পর এক মাস্টারকে খুব সহজেই হত্যা করে চলেছেন। শুধু তাই নয়, তিনি একটি বিশাল সাদা বাঘও সমন করেছিলেন। সেই হোয়াইট টাইগারের সামনে কোনো মাস্টারই দাঁড়িয়ে থাকতে পারছিল না। এরপর গ্র্যান্ডমা সবচেয়ে শক্তিশালী মাস্টারের সামনে গিয়ে দাঁড়ান এবং তাকেও কোনো কষ্ট ছাড়াই মুহূর্তের মধ্যে শেষ করে দেন। এখন সবাই বুঝতে শুরু করেছিল গ্র্যান্ডমা আসলে কতটা ভয়ঙ্কর শক্তিশালী, কারণ তিনি এখনও পর্যন্ত নিজের আসল শক্তিও পুরোপুরি ব্যবহার করেননি, অথচ এর মধ্যেই প্রায় সব মাস্টারকে শেষ করে ফেলেছেন। এবার শেষ পর্যন্ত শুধু লর্ডই বেঁচে থাকে। তখন সে নিজের সব ডিভাইন ড্র্যাগনকে সামান করে ফেলে, আর সেই ড্র্যাগনগুলো একসঙ্গে গ্র্যান্ডমার হোয়াইট টাইগারের ওপর আক্রমণ চালায়। অনেক চেষ্টা করেও হোয়াইট টাইগার সেই ড্র্যাগনগুলোর সঙ্গে পেরে ওঠে না এবং শেষ পর্যন্ত মারা যায়। এরপর সেই ড্র্যাগনগুলো সরাসরি গ্র্যান্ডমার ওপর আক্রমণ করতে শুরু করে, কিন্তু গ্র্যান্ডমা একদম শান্ত গলায় বলে, এই ড্র্যাগনগুলো এতটাও শক্তিশালী নয়। ঠিক তখনই গ্র্যান্ডমা লর্ডের ব্যবহার করা সেই একই টেকনিক ব্যবহার করেন এবং তিনিও ডিভাইন ড্র্যাগন সামন করে ফেলেন। এটা দেখে লর্ড পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ এই টেকনিক মাস্টার করতে তার বছরের পর বছর লেগেছিল, অথচ গ্র্যান্ডমা সেটাকে মাত্র এক মুহূর্তে কপি করে ফেললেন। এরপর লর্ড নিজেই সরাসরি গ্র্যান্ডমার ওপর আক্রমণ চালায়, কিন্তু গ্র্যান্ডমা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। তিনি খুব সহজেই নিজের রহস্যময় সুতো ব্যবহার করে লর্ডের শরীরের শক্তিগুলো নিয়ন্ত্রণ করতে শুরু করেন। তবে লর্ডও হাল ছাড়ার পাত্র ছিল না। সে নিজের শক্তি দিয়ে গ্র্যান্ডমার সব সুতো ছিঁড়ে ফেলে এবং আবার আক্রমণ শুরু করে। কিন্তু এবার গ্র্যান্ডমা আরও ভয়ঙ্কর কিছু করে বসেন। তিনি সরাসরি লর্ডের শরীরের ভেতর থেকেই সুতো বের করতে শুরু করেন। এটা দেখে লর্ড নিজেও আতঙ্কিত হয়ে যায়, আর এবার সে আর গ্র্যান্ডমাকে থামাতে পারেনি। মুহূর্তের মধ্যেই তার পুরো শরীর গ্র্যান্ডমার নিয়ন্ত্রণে চলে যায়। কিন্তু এরপর যা ঘটে সেটা ছিল আরও ভয়ঙ্কর। গ্র্যান্ডমা সরাসরি লর্ডের শরীরকে বিস্ফোরিত করে দেন, আর সঙ্গে সঙ্গে পুরো শহরে রক্তের বৃষ্টি শুরু হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি শিন দ্রুত দৌড়ে কোথাও যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ঠিক তখনই লর্ডের দেহ তার সামনে এসে পড়ে এবং তাকে দেখেই আক্রমণ করে বসে। শিন দ্রুত সেই আক্রমণ এড়িয়ে যায়, কিন্তু এরপর সে লক্ষ্য করে লর্ডের শরীরের ভেতরে আসলে তার গ্র্যান্ডমাই রয়েছে। তখনই শিন পুরো সত্যটা বুঝতে পারে যে রহস্যময় নারী এতক্ষণ সব মাস্টারদের সঙ্গে লড়াই করছিল সে আর কেউ নয়, তার নিজের গ্র্যান্ডমা। গ্র্যান্ডমা তখন শিনকে জানায়, এটাই শুরু থেকে আমাদের পরিকল্পনা ছিল। আমরা সেই বইয়ের লোভ দেখিয়ে সবাইকে এখানে ডেকেছিলাম, আর তারপর একে একে সবাইকে শেষ করে দিয়েছি। এরপর তিনি আরও বলেন, এখন আমি লর্ডের শরীর ব্যবহার করে পুরো শহর নিয়ন্ত্রণ করব, আর যখন ইয়াঙ্কো সেক্টের লোকেরা আসবে তখন পরবর্তী সিদ্ধান্তও আমিই নেব। এরপর আমরা দেখি সেই সোর্ড মাস্টার গ্র্যান্ডপা তোফুকেও নিয়ে আসে, আর তারপর তারা সবাই গ্র্যান্ডমার সঙ্গে চলে যেতে শুরু করে। যাওয়ার আগে গ্র্যান্ডমা সবাইকে একটি ভয়ঙ্কর খবর জানায়। 2 লাখেরও বেশি ওয়ারিয়র এবং অসংখ্য ওয়ারশিপ খুব শীঘ্রই ড্যাশো গ্রামের ওপর আক্রমণ করতে চলেছে।
সিটি লর্ড আর ইয়াঙ্কো সেক্টর লিডার আগেই এই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। এরপর ব্রান্ডমা সোড মাস্টারকে নির্দেশ দেয়, সব হল মাস্টার আর ইয়াঙ্কো সেক্টে খবর পৌঁছে দাও, খুব বড় একটি যুদ্ধ শুরু হতে চলেছে। অন্যদিকে শিনও রওনা দেয়, আর সে মনে মনে ভাবছিল এবার সত্যিই এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হতে চলেছে, আর যে কোনো মূল্যে আমাদের ড্যাশো ভিলেজকে রক্ষা করতেই হবে। এরপর দৃশ্য বদলে যায়, আর আমরা দেখি ইয়াঙ্কো সেক্ট এগিয়ে আসার সংকেত দিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই হাজার হাজার সোলজার আর অসংখ্য বিশাল ওয়ারশিপ সামনে এগিয়ে আসতে শুরু করে। সেগুলো দেখেই বোঝা যাচ্ছিল এই বাহিনী কতটা ভয়ঙ্কর শক্তিশালী। আর তারপর সেই বিশাল আর্মি সরাসরি ড্যাশোর দিকে অগ্রসর হতে থাকে। কিন্তু ঠিক তখনই ইয়াঙ্কো আর্মিকে থামানোর জন্য সামনে এসে দাঁড়ান গ্র্যান্ডপা লং। তিনি নিজের রহস্যময় পেইন্টিং শক্তি ব্যবহার করে পুরো আর্মির সামনে এক বিশাল ধ্বংসাত্মক ঝড় তৈরি করেন। সেই ঝড়ের ভিতরে ভয়ঙ্কর বজ্রপাতও ছিল, আর সেই ঝড় একের পর এক ওয়ারশিপ ধ্বংস করতে শুরু করে। মুহূর্তের মধ্যেই তাদের অসংখ্য শিপ ধ্বংস হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই বিশাল আর্মির নেতা ইয়াইকোকে একটুও ভয় পেতে দেখা যাচ্ছিল না। আর তারপর ইয়াঙ্কো আর্মি একসঙ্গে সেই বিশাল ঝড়ের ওপর আক্রমণ চালায় এবং শেষ পর্যন্ত ঝড়টাকে ধ্বংস করে দেয়। কিন্তু গ্র্যান্ডপা লং এখনও থামেননি, বরং এবার তিনি নিজের সবচেয়ে ভয়ঙ্কর পেইন্টিং টেকনিক ব্যবহার করেন, যার নাম 18 ফেসেস অফ হেল। গ্র্যান্ডপা লং টেকনিকটি ব্যবহার করার সঙ্গে সঙ্গেই ইয়াঙ্কো আর্মির চারপাশ পুরোপুরি অন্ধকারে ঢেকে যায়। এতটাই অন্ধকার হয়ে গিয়েছিল যে তারা নিজেদের সামনেও কিছু দেখতে পাচ্ছিল না। ঠিক তখনই দূরে একটি আলো দেখা যায়, আর সেই আলো দেখেই পুরো আর্মি ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করে। কিন্তু তারা বুঝতেই পারেনি সেই আলোই ছিল তাদের জন্য আরও ভয়ঙ্কর এক ফাঁদ। কারণ মুহূর্তের মধ্যেই তারা এমন এক জায়গায় পৌঁছে যায় যা দেখতে পুরো নরকের মতো ছিল। সেখানে তাদের বিশাল ওয়ারশিপের থেকেও বড় বড় মুখ ভেসে উঠছিল, আর চারপাশ জুড়ে অসংখ্য ডেমনিক আই দেখা দিচ্ছিল। এরপর হঠাৎ সেই বিশাল মুখগুলো থেকে গলিত লাভা ঝরতে শুরু করে, আর সেই লাভায় মুহূর্তের মধ্যেই ইয়াঙ্কো আর্মির অসংখ্য শিপ ধ্বংস হয়ে যায়। এখন তাদের সামনে বাঁচার কোনো পথই খোলা ছিল না। ঠিক তখনই ইয়াঙ্কোর মনে পড়ে যায় এক পুরনো লিঙ্গবদন্তির কথা। সে বুঝতে পারে এমন ভয়ঙ্কর পেইন্টিং শক্তি পৃথিবীতে মাত্র একজন মানুষেরই থাকতে পারে, যে একসময় ছিল একটি বিশাল কিংডমের প্রিন্স। আর সেই ছেলেটি পেইন্টিংয়ে এতটাই দক্ষ ছিল যে দূর দূরান্ত থেকে মানুষ শুধু তার ছবি দেখার জন্য আসত। কেউই তার মতো নিখুঁত পেইন্টিং তৈরি করতে পারত না। কিন্তু সেই ছেলে নিজের শিল্পের জগতেই এত বেশি ডুবে থাকত যে বাইরের পৃথিবীতে কি হচ্ছে সে সেদিকে কখনো খেয়ালই করত না। আর ঠিক এই সুযোগেই একদিন অন্য আরেকটি কিংডম তাদের রাজ্যে আক্রমণ করে বসে। সেই আক্রমণে তার পুরো পরিবারকে হত্যা করা হয়। যখন সে সবকিছু জানতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। সে নিজের মা বাবার কাটা মাথা মাটিতে পড়ে থাকতে দেখে, আর শত্রুরা সেটা নিয়ে হাসাহাসি করছিল। এই দৃশ্য দেখে ছেলেটির ভেতরে ভয়ঙ্কর রাগ জন্ম নেয়। সে মনে মনে বলে, এমন কানের কি মূল্য যে নিজের মানুষের চিৎকারও শুনতে পারে না। আর তারপর সে নিজের 2 কান নিজেই কেটে ফেলে। এরপর সেই ছেলেটি নিজের পেইন্টিং শক্তি ব্যবহার করে পুরো শত্রু কিংডমকে সরাসরি নরকে পাঠিয়ে দেয়, যেখানে অসংখ্য ডেমন তাদের জীবন্ত গিলে খেয়ে ফেলে। আর সেই ঘটনার পর সেই ছেলেটিকে আর কখনো কেউ দেখেনি। এখন ইয়াঙ্কো বুঝতে পারে সে আজ আবার সেই মানুষটির মুখোমুখি হয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তারা যুদ্ধক্ষেত্রে একে অপরের প্রতিপক্ষ, মানে শেষ পর্যন্ত তাদের মধ্যে কেবল একজনই বেঁচে থাকবে। এরপর ইয়াঙ্কো আর্মির হেড জেনারেল একটি বিশেষ ফরমেশন ব্যবহার করে, আর সেই সঙ্গে নিজের সোর্ড পাওয়ারও অ্যাক্টিভেট করে ফেলে, যার ফলে তার ফরমেশন আরও শক্তিশালী হয়ে ওঠে। কারণ সেই জেনারেল 4টি এলিমেন্টই নিয়ন্ত্রণ করতে পারত। সে একটি অত্যন্ত শক্তিশালী আক্রমণ চালায়, আর সেই আঘাতেই পেইন্টিংয়ের ভেতরে আটকে থাকা পুরো আর্মির জন্য বের হওয়ার পথ তৈরি হয়ে যায়। তারপর একে একে সবাই সেই নরক থেকে বেরিয়ে আসে। এরপর আমরা এল্ডার লিকে দেখি। সে মাস্টার ইয়াঙ্কোকে জানায় যে তাদের পুরো আর্মি সফলভাবে সেই পেইন্টিং থেকে বেরিয়ে এসেছে এবং এখন তারা আবার সামনে এগোচ্ছে। এটা শুনে ইয়াঙ্কো বেশ খুশি হয়ে যায়। কিন্তু ঠিক তখনই এল্ডার লি ইয়াঙ্কোকে বলে, আপনি যদি নিজের সোর্ডম্যানশিপ ব্যবহার করতেন তাহলে হয়তো কখনোই সেই পেইন্টিংয়ের ফাঁদে পড়তেন না। এর উত্তরে মাস্টার ইয়াঙ্কো বলে, আমি সেই পেইন্টিংয়ের পিছনে এক মানুষকে দেখেছি, আর তাকে দেখে মনে হচ্ছিল তার তলোয়ার বহু বছর ধরে রক্তের পিপাসুত। আসলে তারা তখন ভিলেজ চিফের কথাই বলছিল। ইয়াঙ্কো আরও জানায়, নিজের সোর্ডম্যানশিপকে এত শক্তিশালী করতে সে বছরের পর বছর সময় দিয়েছে,
কিন্তু তারপরও সে জানে না সে সত্যিই ওই মানুষটির চেয়ে শক্তিশালী কিনা। এরপর ইয়াঙ্কো আর্মি আবার সামনে এগোতে শুরু করে, কিন্তু ঠিক তখনই হঠাৎ তাদের পিছনে একটি বিশাল আকার শেপ এসে উপস্থিত হয়। শিপটি এতটাই বড় ছিল যে ইয়াঙ্কো আর্মির সব ওয়ারশিপ তার সামনে খেলনার মতো লাগছিল। আমরা দেখতে পাই সেই বিশাল শিপের পিছনে অসংখ্য দৈত্যাকার জায়েন্ট ছিল যারা সেটিকে টেনে নিয়ে আসছিল। আর সবচেয়ে অবাক করা বিষয়, সেই শিপের পিছনে যেন একটি সূর্য জ্বলছিল। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। কেউই বুঝতে পারছিল না এটা আসলে কি আর কোথা থেকে এসেছে। ঠিক তখনই ভিলেজ চিফ সবাইকে জানায় অনেক বছর আগে এই শিপটি গডরা তৈরি করেছিল, যাতে তারা অন্ধকারের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারে। আর সেই কারণেই এর পিছনে একটি সূর্য রয়েছে। তিনি আরও বলেন, নিশ্চয়ই কোনো গড এখন এই শিপ চালাচ্ছে, আর সে ড্যাশো ভিলেজকে রক্ষা করতে চায়, তাই এখানে এসেছে। এরপর সেই বিশাল জায়েন্টগুলো ইয়াঙ্কো আর্মির শিপগুলোর উপর আক্রমণ শুরু করে। শুধু তাদের পা ফেলার চাপেই হাজার হাজার সোলজার মারা যাচ্ছিল। এটা দেখে সবাই দ্রুত পিছোতে যাওয়ার নির্দেশ দেয়। অন্যদিকে সেই বিশাল শিপ থেকে এত তাপ বের হচ্ছিল যে অসংখ্য ওয়ারশিপ আগুনে পুড়ে যেতে শুরু করে। এমনকি আশেপাশের সমুদ্রের পানিও শুকিয়ে যাচ্ছিল। তবুও ইয়াঙ্কো আর্মি নিজেদের শিপ থেকে সেই বিশাল শিপের ওপর আক্রমণ চালাতে থাকে। কিন্তু তাদের আক্রমণগুলো এত ছোট দেখাচ্ছিল যেন একটি পাহাড়ের ওপর পাথর ছোড়া হচ্ছে, কারণ সেই শিপ আর জায়েন্টগুলো ছিল অবিশ্বাস্য রকমের বিশাল ও শক্তিশালী। ঠিক তখনই ইয়াঙ্কো নিজের পুরো আর্মিকে পিছিয়ে আসার আদেশ দেয়, কারণ সে বুঝে গিয়েছিল যদি এই যুদ্ধে গডরাও নেমে পড়ে তাহলে আমাদের জেতার কোনো সম্ভাবনা নেই। এটা দেখে এল্ডার লি পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ ইয়াঙ্কোর মতো মানুষকে কখনো পিছু হটতে দেখা যায় না। এরপর পুরো ইয়াঙ্কো আর্মি ধীরে ধীরে ফিরে যেতে শুরু করে। আর যাওয়ার আগে ইয়াঙ্কো বলে 50 বছর পরে এমন একদিন আসবেই যখন এই পৃথিবীর সব গডকেও মরতে হবে। এরপর ইয়াঙ্কো আর্মি সেখান থেকে চলে যায়। আর এটা দেখে গ্র্যান্ডপা আর শিন দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু ঠিক তখনই শিনের লকেট হঠাৎ জ্বলতে শুরু করে, আর সেই বিশাল গড শেপ ধীরে ধীরে শিনের দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই আমরা সেই শিপের ওপর এক রহস্যময় গডকে দেখতে পাই, যে গভীরভাবে শিনের লকেটের দিকে তাকিয়েছিল। আর শিনও অবাক হয়ে সেই গডের দিকে তাকিয়ে থাকে। আর শিন তখন মনে মনে ভাবতে থাকে, তাহলে কি এই গডই সেই সূর্যকে থামিয়ে রেখেছে? এরপর শিন সেই রহস্যময় গডকে জিজ্ঞেস করে, আপনি কি এই লকেটটাকে চেনেন? কিন্তু কোনো উত্তর না দিয়ে সেই গড শিনকে শিপের ওপর আসার নির্দেশ দেয়। ঠিক তখনই একটি বিশাল জায়েন্ট নিজের হাত সামনে বাড়িয়ে দেয়, আর শিন কোনো দ্বিধা না করে সেই হাতের ওপর উঠে দাঁড়ায়। এরপর মুহূর্তের মধ্যেই শিন সেই বিশাল শিপে পৌঁছে যায়। শিপে ওঠার পর আমরা দেখি সেই গড পিলারগুলো থেকে নিজের হাত সরিয়ে নিতেই তার আসল রূপ প্রকাশ পেতে শুরু করে। আর সবাইকে অবাক করে দিয়ে দেখা যায় সে আসলে একটি ছোট মেয়ে। এমনকি পুরো শিপটাও যেন কোনোভাবে সেই মেয়েটির শরীরের সঙ্গে যুক্ত ছিল। এরপর শিন সামনে এগোতে থাকে, আর সেখানে সে আরও অনেক বিশাল আকৃতির মহিলাকে দেখতে পায় যারা নিজেদের থেকেও বড় বড় চেইন টেনে ধরেছিল। ঠিক তখনই শিন তাদের লিডারকে দেখতে পায়, যে আসলে সেই ছোট মেয়েটির গ্র্যান্ডপা। এরপর সেই মেয়েটি শিনের সামনে এসে দাঁড়ায় এবং বলে, তোমার এই লকেট না স্বর্গের সঙ্গে যুক্ত না নরকের সঙ্গে। তার মানে যে এই লকেট তৈরি করেছে সে ভাসো নামের জায়গায় থাকে। এটা শুনে শিনের হঠাৎ তার গ্র্যান্ডমার কথা মনে পড়ে যায়, কারণ একবার গ্র্যান্ডমা তাকে বলেছিলেন এই লকেট তার বাবা মাই তাকে দিয়েছিল। তার মানে সম্ভবত তার বাবা মাকে সেই ভাসো নামের জায়গাতেই খুঁজে পাওয়া যেতে পারে। এরপর শিন জিজ্ঞেস করে, এই ভাসো আসলে কি? তখন সেই মেয়েটি ব্যাখ্যা করে, ভাসো একটি রহস্যময় জায়গা, আর যখন অন্ধকার পুরো পৃথিবীকে গ্রাস করে ফেলে তখনই সেই জায়গার সন্ধান পাওয়া যায়। কিন্তু সে আরও জানায় সেও নিজে অনেক বছর ধরে ভাসোকে খুঁজছে, অথচ এখনও পর্যন্ত কোনো খোঁজ পায়নি। এরপর শিন আবার জিজ্ঞেস করে, তুমি কেন ভাসোকে খুঁজছ? তখন মেয়েটি বলে, যে এই বিশাল শিপ তৈরি করেছে সে ভাসোতেই থাকে, আর এখন এই শিপের সূর্য ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা কালো হয়ে পড়ছে। তাই শিপটাকে সচল রাখার জন্য আমাকে নিজের শরীরকে এর সঙ্গে যুক্ত করতে হয়। কিন্তু সমস্যা হল শিপটি খুব দ্রুত তার শরীর থেকে রক্ত শুষে নিচ্ছিল, আর সেই কারণেই সে দিন দিন আরও দুর্বল হয়ে পড়ছিল। তবে যদি সূর্য আবার ঠিক হয়ে যায় তাহলে আর তাকে এভাবে নিজের জীবন শক্তি দিতে হবে না। এরপর সেই মেয়েটি নিজের নাম বলে, জিনজিন, আর সে জানায় এই বিশাল শিপের সাহায্যে তারা অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ করে। এমনকি কোনো বিশাল আর্মি সামনে এলেও তারা সেই আর্মিকেও ধ্বংস করে দিতে পারে।
এই কারণেই তাদের সূর্যের গার্ডিয়ান হিসেবে পাঠানো হয়েছে। কিন্তু জিনজিন আরও বনে, আমার শরীর এখন খুব দুর্বল হয়ে যাচ্ছে, আর যদি দ্রুত সূর্য ঠিক না হয় তাহলে আমি মারা যাব। এটা শুনে সেখানে উপস্থিত সবাই খুব হতাশ হয়ে পড়ে। কিন্তু তখন শিন জিনজিনকে বলে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি খুব দ্রুত সেই জায়গাটা খুঁজে বের করব এবং তোমাকে সাহায্যও করব। শিনের এই কথা শুনে জিনজিনের মুখে আবার হাসি ফুটে ওঠে। ঠিক তখনই জিনজিনের গ্র্যান্ডপা বলে ওঠে, অন্ধকার নেমে আসছে, আমাদের এখনই যেতে হবে। এরপর জিনজিন আবার নিজের জায়ান্ট ফর্মে ফিরে যায় এবং সেই বিশাল পিলারগুলোর মাধ্যমে পুরো শিপে শক্তি দিতে শুরু করে। মুহূর্তের মধ্যেই সেই সূর্য আবার জ্বলে ওঠে আর চারপাশ আলোয় ভরে যায়। এরপর শিন আবার নিচে নেমে আসে, আর সেই বিশাল গডশিপ ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি ভিলেজ চিফ শিনকে একটি পুরনো ঘটনা বলতে শুরু করেন। তিনি বলেন, 400 বছর আগে একবার আমিও অন্ধকারের মধ্যে আটকে গিয়েছিলাম। তখন আমি বুঝতে পারছিলাম না আমার বেঁচে থাকা উচিত নাকি মারা যাওয়া উচিত। কিন্তু ঠিক তখনই অন্ধকারের মধ্যে আমি একটি অদ্ভুত জায়গা দেখতে পাই। মনে হচ্ছিল সেটাও যেন কোনো বসবাসের জায়গা। সেখানে বিশাল বিশাল স্ট্যাচু ছিল, আর সেগুলো এতটাই শক্তিশালী লাগছিল যে আমিও তাদের সামনে দাঁড়াতে পারতাম না। এরপর ভিলেজ চিফ বলেন, সেই স্ট্যাচুগুলো আমার দিকে তাকিয়ে হাত নাড়ছিল, আর তখনই আমি বুঝতে পারি এই পৃথিবীতে এখনও আমার জন্য অনেক কিছু বাকি আছে, তাই আমি তখন মরতে পারি না। কিন্তু শিন এখনও বুঝতে পারছিল না এই ভাসো নামের জায়গাটা কেন অন্ধকারের ভিতরে লুকিয়ে আছে, আর সেখানে আসলে কি রয়েছে। এরপর ভিলেজ চিফ সিদ্ধান্ত নেন তিনি নিজেও শিনের সঙ্গে অন্ধকারে যাবেন এবং সেই রহস্যময় ভাসোকে খুঁজে বের করবেন। এরপর দৃশ্য বদলে যায়, আর আমরা দেখি মাস্টার ইয়াংকো নিজের জেনারেলকে বলছে, এখন আমরা ড্যাশো ভিলেজে আক্রমণ করতে পারব না, কারণ সেখানে ডিভাইন পাওয়ার উপস্থিত আছে। কিন্তু 50 বছর পর পরিস্থিতি আর এমন থাকবে না। এরপর ইয়াংকো নিজের পুরো আর্মিকে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। অন্যদিকে সেই জেনারেল 7 প্রিন্সেস লিং ইউ এর কাছেও এসে পৌঁছে যায় এবং তাকে জানায় এবার তামেরও ফিরে যাওয়ার সময় হয়েছে। কিন্তু লিং ইউ শান্ত গলায় বলে, যাওয়ার আগে আমাকে একজনের সঙ্গে দেখা করতে হবে। পরের দিন লিং ইউ সরাসরি শিনের কাছে চলে আসে, আর তাকে জিজ্ঞেস করে, তুমি ড্যাশোতে কেন থাকো? ওটা তো অনেক পুরনো একটা জায়গা, বাইরের পৃথিবী ওর চেয়ে অনেক সুন্দর। তখন শিন হালকা হেসে বলে, আমি একদিন ইয়াংকো কিংডমে আসব, কিন্তু এখনই না। এটা শুনে লিং ইউ কিছুটা হতাশ হয়ে পড়ে। তবে শিন আবারও বলে, আমি অবশ্যই একদিন ইয়াংকো কিংডমে আসব। ঠিক তখনই সেই জেনারেল সেখানে এসে বলে, প্রিন্সেস, এবার আমাদের রওনা হওয়ার সময় হয়েছে। এরপর লিং ইউ সেখান থেকে চলে যায়, আর তখনই অবশেষে শিন বুঝতে পারে লিং ইউ আসলে ইয়াংকোরই মেয়ে।